এঙ্গেজমেন্ট উপলক্ষে শায়লা অফিস থেকে ৪ দিনের ছুটি নিয়েছেন। অফিস থেকে ছুটি তিনি এর আগেও নিয়েছেন। কিন্তু এবারে ছুটির দরখাস্ত লিখতে যে আনন্দ পেয়েছেন, এমন আনন্দ সে কখনো পায়নি। ডিরেক্টর সাহেব বললেন, বিয়ে দেবার মতো বড় মেয়ে আপনার আছে তাই তো জানতাম না। আপনাকে দেখেই কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী মনে হয়। ছেলে কি করে? শায়লা গভীর আনন্দের সঙ্গে বললেন, মেরিন ইঞ্জিনিয়ার। ডিরেক্টর সাহেব অবাক হয়ে বললেন, ভালো ছেলে পেয়েছেন তো? প্রেমের বিয়ে নাকি? জি না, আমার মেয়েরা প্রেম করা টাইপ না, ঘরোয়া ধরনের মেয়ে। ছেলের বাবা কি করেন? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, এখন রিটায়ার করেছেন। ছেলের দাদাকে আপনি হয়তো চিনবেন, সাবিউল্লাহ খান। সোহরাওয়ার্দী সাহেবের আমলে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। বাহ, বড় গাছে দড়ি বেঁধেছেন, ভেরি গুড। স্যার, আমি খুবই খুশি হব যদি মেয়ের এঙ্গেজমেন্টের দিন আপনি উপস্থিত থাকেন। আমার তো তেমন কেউ নেই। ছেলে পক্ষ হলো জাহাজ আর আমরা কাগজের নৌকো। যাব, অবশ্যই যাব। তা বিয়ে কবে হচ্ছে? সেপ্টেম্বরের ৭ তারিখে। ছেলের আত্মীয় স্বজন বেশিরভাগই দেশের বাইরে। বড় ছেলের বিয়ে, আত্মীয় স্বজন সবাই আসবে, এই জন্যই সময় নিচ্ছে। ভালো সংবাদ, খুবই ভালো সংবাদ। শায়লা ৪ দিনের ছুটি নিয়েছেন এই খবর শুনে চিত্রা হাসতে হাসতে বলল, ৪ দিন তুমি ঘরে বসে কি করবে? তোমার কাজ কি? শায়লা অবাক হয়ে বলল, কি বলিস তুই? আমার কোনো কাজ নেই? না, নেই। ওরা আসবে, চাটা খেয়ে চলে যাবে। তার জন্য ৪ দিন ছুটি নিলে? চায়ের সঙ্গে নাস্তা কি তৈরি করবে সেটা চিন্তা করার জন্য ২ দিন, আর নাস্তা বানানোর জন্য ২ দিন? শায়লা বিরক্ত হয়ে বললেন, তুই বোকার মতো কথা বলবি না। মাথার ঘায়ে আমার কুত্তা পাগলের মতো অবস্থা। শ্বাস নেওয়ার মতো সময় পাবো কিনা সেটা পর্যন্ত বুঝতে পারছি না। পুরো সপ্তাহটাই ছুটি নিয়ে নেওয়া উচিত ছিল। প্লিজ বলো তো, তোমার এত কি কাজ? শায়লা মেয়ের সামনে থেকে উঠে গেলেন। মেয়েকে কাজ বলার মতো সময় তার নেই। এঙ্গেজমেন্টের দিন পরার জন্য শাড়ি কিনতে হবে। এক সেট হালকা গহনা বানিয়ে দেবেন। খাবার দাবার কিছু ঘরেই করা হবে, কিছু বাইরে থেকে কেনা হবে। এটাও ঠিক করতে হবে। এদিকে চিত্রার উত্তরার খালা টেলিফোন করে বলেছেন একজন কাজীর সঙ্গে যোগাযোগ রাখতে। অনেক সময় এরকম হয়, এঙ্গেজমেন্টের পর বরপক্ষের কোনো মুরব্বী বলে বসেন, বিয়ে পড়ানো হয়ে যাক। তখন তাদের মুখের উপর না করা যায় না। এঙ্গেজমেন্টের দিন বরকে কি দেয়া হবে না দেওয়া হবে সেটা নিয়েও আলোচনা দরকার। ছেলে তাকে সালাম করবে, তখন একটা আংটি তো তাকে পরানোই হবে। ১৫০০ টাকা দামের সস্তা আংটি কিনলে চলবে না। ওদের সম্মানের দিকে লক্ষ্য রেখে আংটি কিনতে হবে। বড় গাছে নৌকা বাঁধার সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে। নৌকা যত ছোট, অসুবিধা তত বেশি। এদিকে কাকতালীয়ভাবে একটা ব্যাপার ঘটে গেছে। গত মাসে টিভি থেকে চিত্রা গান গাওয়ার প্রোগ্রাম পেয়েছিল। সেই গান রেকর্ড করা হয়েছে, প্রচার হয়নি। গানটা প্রচার হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। এর চেয়ে ভালো সংবাদ আর কি হতে পারে? বরপক্ষের আসার কথা ৪টায়। ওরা নিশ্চয়ই সময় মতো আসবে না। আসতে আসতে ৫টা বাজবে। কথাবার্তা বলা, নাস্তা খাওয়া, এতেই ৬টা বেজে যাবে। তখন হঠাৎ শায়লা চমকে উঠে বলবেন, আশ্চর্য, ভুলেই তো গেছি আজ টিভিতে চিত্রার প্রোগ্রাম আছে। এই, তোরা কেউ টিভিটা ছাড় না। বাসার টিভিটা খারাপ, মাঝে মাঝে রং চলে যায়। টিভি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। উত্তরায় বড় আবার টিভিটা এনে রাখতে হবে। তবে মেয়ের গান নিয়ে আদিক্ষেতা করা যাবে না। গানের মাঝখানে শায়লা উঠে যাবেন নিজের জন্য চা বানিয়ে আনতে। চা নিয়ে ঢুকবেন গান শেষ হওয়ার পর এবং বলবেন, গান শেষ হয়ে গেল নাকি? যেন টিভিতে গান গাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। গানের অনুষ্ঠানের পর খুব স্বাভাবিকভাবে গান প্রসঙ্গে কিছুক্ষণ কথা হবে। তখন শায়লা বলবেন, ক্যাসেট কোম্পানিগুলো গানের ক্যাসেট বের করতে চায়। আমি রাজি না। মেয়ে তো একেবারেই রাজি না। তার কাছে গান হলো খুবই পার্সোনাল ব্যাপার, নিজের আনন্দের জন্য গান করা। ক্যাসেটে গান বের করা মানে মানুষের ঘরে ঘরে তার গলার স্বর পৌঁছে দেওয়া। এটা নাকি চিত্রার ভালো লাগে না। আমি অবশ্য এত শত কিছু ভাবি না। তারপরেও কেন জানি ক্যাসেট বের করা আমার ভালো লাগে না। চিত্রার কিছু বান্ধবীকে খবর দেওয়া দরকার। যে কোনো উৎসবে মেয়েরা সেজেগুজে কলকল করতে থাকলে উৎসবটা জমে। তবে খেয়াল রাখতে হবে, কোনো মেয়েকেই যেন চিত্রার চেয়ে বেশি সুন্দরী না দেখায়।
তখন সবার চোখ গিয়ে পড়বে ওই মেয়েটার দিকে। কোনো একটা পার্লার থেকে চিত্রার চুলও সেট করে আনতে হবে। খুব সিম্পল ধরনের সেটিং, জবরজং দেখালে চলবে না। আবার ঘরে বসে হাত খোফা করে ফেলেছে এরকম মনে হলেও চলবে না। কত সমস্যা। শায়লা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তবে এই দীর্ঘ নিঃশ্বাসে আনন্দ মিশে রইল। রহমান সাহেবকে অফিসে আজ একটু অস্থির দেখাচ্ছে। 11টা বাজেনি, এর মধ্যে 3বার চা খেয়েছেন, 2বার জর্দা দিয়ে পান খেয়েছেন, 4 খিলি পান আনিয়ে রেখেছেন, ইচ্ছে হলে খাবেন। অফিসে কেমন কারো সঙ্গেই তার সদ্ভাব নেই। তবে অফিসের বেয়ারা রতনকে তিনি খুবই পছন্দ করেন। সে যখন চা বা পান নিয়ে আসে তার সঙ্গে তিনি সংসারের কিছু খুঁটিনাটি কথা বলে। আজ রাতে তিনি বড় মেয়ের সঙ্গে চাইনিজ হোটেলে খেতে যাবেন, এই কথা রতনকে বলেছেন। গলা নিচু করে প্রায় ফিসফিস করে বলেছেন, হোটেলের খাওয়া আমার খুবই অপছন্দ। বড় মেয়ের একটা শখ হয়েছে, এই জন্যেই যাওয়া। ছেলে মেয়েদের শখের দিকটা বাবা মাকেই দেখতে হয়। রতন বেশিরভাগ সময় আলাপ আলোচনায় অংশ নেয় না, তবে এমনভাবে কথা শুনে যেন মনে হয় খুব আগ্রহ নিয়ে শুনছে। রহমান সাহেব ঠিক করেছেন অফিস ছুটির পর রতনকে কাল রাতে মাছের ব্যাপারটা বলবেন। কিভাবে মাছটা তাকে বলল, আজ আমাদের খাবার দেওয়া হয়নি। সে অবিশ্বাস করবে না, অন্য কাউকে বলেও বেড়াবে না। অফিস ছুটির পর রহমান সাহেব বেশ কিছুক্ষণ থাকেন। ফাঁকা অফিসে কিছুক্ষণ একা বসে থাকতে তার ভালো লাগে। তখন রতন তার জন্য লেবু দেওয়া চা নিয়ে আসে। এই চায়ের দাম রতন কখনোই তাকে দিতে দেয় না। রহমান সাহেবের ইচ্ছে করছে মেয়ের এঙ্গেজমেন্টে রতনকে দাওয়াত করতে। শায়লা তো বলেছে অফিসের কোনো কলিগকে বলতে ইচ্ছে করলে তিনি বলতে পারেন। তবে যদি প্রকাশ হয়ে পড়ে রতন একজন পিয়ন, তাহলে সমস্যা হতে পারে। রতন যদি ভালো মতো সেজেগুজে ফিটফাট হয়ে যায়, তাহলে তাকে পিয়ন বলে মনে হবে না। রতনকে তিনি দাওয়াতের কথা কিছু বলেননি, শুধু বলে রেখেছেন বৃহস্পতিবারটা খালি রেখো, এক জায়গায় যেতে হতে পারে। রতন ঘাড় কাত করেছে। কোথায় যেতে হবে, কি ব্যাপার, কিছুই জিজ্ঞেস করেনি। লাঞ্চের মিনিট 10 আগে রহমান সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। অফিসের বড় সাহেবের সঙ্গে কথা বলা দরকার। লাঞ্চের সময় বড় সাহেব বাসায় লাঞ্চ করতে যান, বেশিরভাগ সময় আর ফেরেন না। এই অফিসে সবাই বড় সাহেবের ভয় তটস্থ হয়ে থাকে, তবে তিনি ভয় পান না। তিনি যথাসময়ে অফিসে আসেন, মন লাগিয়ে কাজ করেন, যথাসময়েও পরে অফিস থেকে বাড়িতে যান। গত 5 বছরে একদিনের জন্যও ছুটি নেননি। তার টেবিলে কোনো পেন্ডিং ফাইল নেই। তার ভয় পাওয়ার কি আছে? তবে বড় সাহেবের চেহারায় একটা রাগী রাগী ভাব আছে, গলার স্বরও রাগী। তিনি বড় সাহেবকে এমন কিছু বলতে চাচ্ছেন না যে বড় সাহেব রাগ করবেন এবং রাগী স্বরে কথা বলবেন। বড় সাহেব টেলিফোনে কথা বলছিলেন। পর্দা সরিয়ে এই দৃশ্য দেখে রহমান সাহেব ঠিক করতে পারলেন না ঘরে ঢুকবেন নাকি ঢুকবেন না। কেউ টেলিফোনে কথা বললে হুট করে ঘরে ঢুকে পড়া ঠিক নয়। টেলিফোনে লোকজন অন্তরঙ্গ কথা বলে। বড় সাহেব হাতের ইশারায় রহমান সাহেবকে ঢুকতে বললেন এবং ইশারা করলেন চেয়ারে বসার জন্য। এটা একটা বিশেষ ভদ্রতা। বড় সাহেবের চেয়ে অনেক নিচের অফিসার সেকশনাল ইনচার্জ পরিমল বাবু এই ভদ্রতা করেন না। তার ঘরে ঢুকলে তিনি বসতে বলেন না। কেউ বসে পড়লে বিরক্ত হয়ে তাকান। বড় সাহেব টেলিফোন কানে রেখে রহমান সাহেবের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার? রহমান সাহেব বিনীত ভঙ্গিতে বললেন, স্যার আপনার কথা শেষ হোক তারপর বলি। একসঙ্গে দুইজনের কথা শোনা মুশকিল। বড় সাহেবের ভুরু কুঁচকে গেল, মুখের মধ্যে রাগ রাগ ভাব চলে এলো। রাগ করার মতো কোনো কথা রহমান সাহেব বলেছেন কিনা বুঝতে পারলেন না। বড় সাহেব টেলিফোন রিসিভার নামিয়ে রেখে শুকনা মুখে বললেন, টেলিফোন নামালাম, এখন বলুন কি ব্যাপার। রহমান সাহেব বললেন, একটা চাকরির ব্যাপারে এসেছি স্যার। বড় সাহেব বিস্মিত হয়ে বললেন, কি চাকরি? একটা ছেলে স্যার, খুবই বিপদগ্রস্ত, অতি ভালো ছেলে, ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে, অঙ্কে লেটার ছিল, ইন্টারমিডিয়েটের রেজাল্ট সামান্য খারাপ হয়েছে, 10 নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন পায় নাই। বড় সাহেব কথার মাঝখানেই বললেন, হোল্ড দ্য সেকেন্ড, আমরা কি চাকরির জন্য কোনো বিজ্ঞাপন দিয়েছি? জি না স্যার। তাহলে আমাকে চাকরির কথা বলছেন কেন? স্যার, ছেলেটা আমাকেই চাকরির কথা বলেছে। আমি চাকরি কোথায় পাবো? আপনারা বড় মানুষ, আপনাদের কত যোগাযোগ, যে কোনো চাকরি পেলেই বলবেন। পিয়ন, দারোয়ান, টি বয়। নাম কি ছেলেটার? নামটা স্যার এই মুহূর্তে মনে পড়ছে না।
মনে পড়লে আপনাকে জানাবো। যে ছেলে চাকরির জন্য সুপারিশ করেছেন তার নামই মনে নেই? ছেলে কি আপনার আত্মীয়? জি না, ভাড়াটে চাচাতো ভাই। স্যার, ছেলেটা খুবই কষ্টে আছে, একটু দেখবেন। ক্লাস 2-3 পর্যন্ত ছেলে মেয়েকে সে প্রাইভেটও পড়াতে পারবে। বড় সাহেব কিছু বললেন না, বিস্মিত চোখে তাকিয়ে রইলেন। রহমান সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, নামটা মনে পড়লে আপনাকে জানিয়ে দেব। ইনশাআল্লাহ আজ দিনের মধ্যেই জানাবো। ইমার্জেন্সি কিছু নেই, আজ দিনেই যে জানাতে হবে তা নয়। রহমান সাহেব নিজের সিটে ফিরে ড্রয়ারটা খুলতেই নামটা মনে পড়ল, মজনু। লাইলি মজনুর মজনু। তিনি প্রায় সঙ্গে সঙ্গে উপরে উঠে গেলেন। বড় সাহেবও লাঞ্চের জন্য বের হচ্ছিলেন, তাকে নামটা জানিয়ে দিলেন। নামটা মনে পড়েছে স্যার, মজনু। লাইলি মজনুর মজনু। বড় সাহেব কিছুই বললেন না, তবে তাকে দেখে মনে হলো তিনি রহমান সাহেবের কথাবার্তায় এক ধরনের মজা পাচ্ছেন। অফিস ছুটির পর রতন রং চা নিয়ে এলো। রহমান সাহেব বললেন, আজ একটু তাড়াতাড়ি যেতে হবে, মেয়ে বাইরে খেতে নিয়ে যাবে, লন্ড্রি থেকে কাপড় আনতে হবে। গতকালের মতো বৃষ্টি না হলেই হয়। বেচারে আশা করে আছে আমাকে নিয়ে যাবে, ঝড় বৃষ্টি হলে তো আর যেতে পারবে না। যাদের গাড়ি আছে তাদের অবশ্য অন্য কথা, ঝড় বৃষ্টি হলেও তাদের কোনো অসুবিধে নেই। বৃষ্টি দেখতে দেখতে গাড়ি করে যাওয়া। কথা ঠিক বলেছি না রতন? জি। তোমাকে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো। মাছের বিষয় একটা গুরুত্বপূর্ণ কথা। আজই বলতাম, কিন্তু আমার আবার সকাল সকাল বাড়ি ফেরা দরকার। কেউ আমার জন্য অপেক্ষা করে থাকবে এইটা আমি চাই না। আমি সবার জন্য অপেক্ষা করব, কিন্তু আমার জন্য কেউ অপেক্ষা না করে। এটা ভালো বুদ্ধি না? জি। তোমাকে যে ঘটনাটা বলবো এটা গতকাল রাত আনুমানিক 11টার সময় ঘটেছে। আমার স্ত্রী চৌবাচ্চায় গোল্ডফিশ পোষে। সেই গোল্ডফিশ নিয়ে একটা ঘটনা। কাল পরশু যে কোনো একদিন বলবো। আমি যদি ভুলে যাই তুমি মনে করিয়ে দেবে। জি স্যার। আর বৃহস্পতিবারটা ফ্রি রেখো। তোমার এক জায়গায় দাওয়াত। দাওয়াতটা ক্যান্সেলও হয়ে যেতে পারে। ক্যান্সেল হলে মনে কষ্ট নিও না। জি আচ্ছা। সন্ধ্যার আগেই রহমান সাহেব বাড়ি ফিরলেন। চিত্রা বাড়িতে নেই। মার সঙ্গে শাড়ি কিনতে গিয়েছে। বিকেলে গিয়েছে, এখনো ফেরেনি। রহমান সাহেব ধোপার দোকান থেকে পাঞ্জাবি ইস্ত্রি করিয়ে আনলেন। মেয়ে বাড়ি ফেরার আগেই তৈরি হয়ে থাকবেন, যেন তার কারণে দেরি না হয়। মীরা বলল, বাবা তুমি এরকম সেজেগুজে বসে আছো কেন? দেখে মনে হচ্ছে বিয়ে বাড়িতে যাচ্ছ। রহমান সাহেব জবাব দিলেন না, মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। রাতে বাইরে খেতে যাওয়ার কথা মীরাকে বলতে পারতেন, বললেন না, কারণ মীরা খেতে যাচ্ছে না, শুধু তিনি আর চিত্রা। এতে মীরা মনে কষ্ট পেতে পারে। অল্প বয়সী মেয়েরা খুব সহজেই কষ্ট পেয়ে যায়। মীরা বলল, যত দিন যাচ্ছে তুমি যে ততই বদলে যাচ্ছ, এটা কি জানো? মাঝে মাঝে তোমাকে দেখলে মনে হয় তুমি আমাদের কাউকে চিনতে পারছো না। মনে হয় তুমি এ বাড়ির কেউ না, তুমি একটা ফার্নিচার। আপার বিয়ে হচ্ছে, এত হইচই, তুমি কিন্তু নির্বিকার। উত্তেজনায় মা রাতে ঘুমোতে পর্যন্ত পারছে না, তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমোতে হচ্ছে। আর তুমি দিব্যি নিজের কথা ভাবছো। যে ছেলের সঙ্গে আবার বিয়ে হচ্ছে তুমি তার নাম অবধি জানো না। নাম জানবো না কেন? নাম জানি। বলো, নাম বলো। রহমান সাহেব বিপদে পড়ে গেলেন। তিনি নাম মনে রাখতে পারছেন না। তার মনে ক্ষীণ সন্দেহ, নামটা তাকে বলাই হয়নি। নাম মনে করার চেষ্টা করতে একটা নাম তার মনে পড়ল, মজনু। লাইলি মজনুর মজনু। কিন্তু মজনু তো ওই ছেলেটার নাম না। কি চুপ করে আছো কেন? নাম বলো। ভুলে গেছি, আমার কিছু একটা হয়েছে, নাম মনে করতে পারি না। ওই দিন অফিসে বড় সাহেবের সঙ্গে কথা বলছি, বড় সাহেব নাম জানতে চাইলেন, আর তো দেখি নাম মনেই পড়ে না। কিছুক্ষণ পরে অবশ্য মনে পড়েছে। তোমার ধারণা আপার বরের নাম তোমার কিছুক্ষণ পরে মনে পড়বে? হুম। মনে পড়লে তো ভালোই, আমাকে জানিও। আর যদি মনে না পড়ে সেটাও আমাকে জানিও। মা তোমাকে ধরবে। আমাকে ধরবে কেন? এতক্ষণ যে আমি তোমাকে ধরলাম সবই মায়ের কথা। মা বলেই রেখেছে আজ তোমাকে জিজ্ঞেস করে জেনে নেবে তুমি কিছু জানো কিনা। রহমান সাহেব চিন্তিত গলায় বললেন, ছেলের নাম বল, মনে রেখে দেখি। ছেলের নাম আহসান খান, মেরিন ইঞ্জিনিয়ার। ছেলের বাবা জামাল উদ্দিন খান, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এখন ওনার নানার ব্যবসার আছে। আলফা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উনি মালিক। ছেলের দাদা সাবিউল্লাহ খান সোহরাওয়ার্দীর আমলে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। মনে থাকবে? একটা কাগজে লিখে দে।
এত কিছু কিভাবে মনে থাকবে? সেটাই ভালো, লিখে দিচ্ছি। তুমি মনে বসে বসে মুখস্থ করো। আজ তোমার মহা বিপদ। মা তোমার উপর কিন্তু খুব রেগে আছে। কেন? কেন তা যথাসময়ে জানবে। এবং আমিও মায়ের সঙ্গে একমত। তোমার উপর রাগ করার কারণ মার আছে। রাত ৯টা বেজে গেছে, চিত্রা তার মাকে নিয়ে এখনো ফেরেনি। রহমান সাহেবের খিদে নাড়ি জ্বলে যাচ্ছে। তিনি একটু চিন্তিতও বোধ করেছেন। আরও দেরি করলে তো রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। তার সময় কাটছে না। ক্ষুধার্ত অবস্থায় কোনো কিছুই ভালো লাগে না। খবরের কাগজ পড়ার চেষ্টা করলেন। খবরের কাগজ পড়তে তার সব সময়ই ভালো লাগে। সকালবেলা যে কাগজ পড়েন, সন্ধ্যাবেলাও সেই একই কাগজ পড়তে পারেন। সকালবেলায় তিনি কি পড়েছেন, সন্ধ্যাবেলায় তা তার পরিষ্কার মনে থাকে না। মীরা কাগজে যেসব তথ্য দিয়ে গেছে সেগুলো তিনি ভালো করে মুখস্থ করে রেখেছেন। শায়লা প্রশ্ন জিজ্ঞেস করে তাকে আটকাতে পারবে না। মীরা যে তাকে ঝামেলা থেকে বাঁচানোর জন্য এত কিছু করবে তিনি ভাবতেই পারেন না। তার কাছে মনে হচ্ছে এরকম একটা মেয়ে থাকা যে কোনো বাবার জন্যই অত্যন্ত ভাগ্যের ব্যাপার। চিত্রা বাড়ি ফিরল রাত 9:30টায়। ফিরেই সাবান তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে গেল। শায়লা বলল, ভাত খেয়ে গোসলে যা, তোর গোসল তো 1 ঘন্টার মামলা। এদিকে খিদে মারা যাচ্ছি। চিত্রা বলল, গা ঘিন ঘিন করছে, গোসল না করে খেতে পারবো না। শায়লা রহমান সাহেবের কাছে গিয়ে বললেন, তুমি সেজেগুজে বসে আছো কেন? কোথাও যাচ্ছ? রহমান সাহেব ভীত গলায় বলল, না। তোমার বোনের বাসা থেকে ঘুরে আসো না কেন? বোনের বাসায় চলে যাও না কেন? কেন? তোমার বোন আজ দুপুরে এ বাড়িতে এসেছিল। হাতে একটা আইসক্রিমের প্লাস্টিকের বাটি, বাটিতে 2 পিস ইলিশ মাছ। তুমি নাকি মাছ কিনে দিয়ে এসেছিলে। মাছ, সরিষা, কাঁচামরিচ। তুমি যে ভাই বোনদের বাড়িতে বাজার করে দাও, তা তো জানতাম না। রহমান সাহেব কিছু বললেন না। তিনি এমনিতেই খিদে অস্থির হয়েছিলেন। 2 পিস ইলিশের কথা শুনে তার খিদে আরো বেড়ে গেল। শায়লা বলল, তুমি নাকি তোমার বোনের ছেলেকে কম্পিউটার কিনে দিচ্ছ। রহমান সাহেব অবাক হয়ে বললেন, কই না তো। নিশ্চয়ই এই জাতীয় কথা বলেছ। তোমার বোন তো বানিয়ে কথা বলতে পারে না। কম্পিউটার নিয়ে তোমার বোনের সঙ্গে তোমার কোনো কথা হয়েছে? না হয়নি? হয়েছে। এই তো থলের বিড়াল বের হয়ে যাচ্ছে। বোনের ছেলেকে তুমি উপহার অবশ্যই দেবে। সেটা তুমি তোমার সামর্থ্য অনুযায়ী। কম্পিউটার কেনার সামর্থ্য কি তোমার আছে? না, নেই। এক কাজ করো, রাত এমন কিছু বেশি হয়নি। তুমি তোমার বোনের বাসায় যাও। তাকে বুঝিয়ে বলে এসো কম্পিউটার উপহার দেওয়ার সামর্থ্য তোমার নেই। উপহার দেবে বলেছিলে, কিন্তু দিতে পারছো না। এখনই যাব? হ্যাঁ, এখনই যাবে। তোমার বোনের দেওয়া ইলিশ মাছ আমি গরম করে রাখবো। ফিরে এসে আরাম করে খাবে। বসে আছো কেন? ওঠো। রহমান সাহেব উঠলেন। দিশেহারার মতো দরজার দিকে এগোলেন। শায়লা বললেন, আচ্ছা ঠিক আছে, আজ যাওয়া বাদ দাও। কাল অফিস থেকে ফেরার পথে অবশ্যই বোনের কাছে যাবে। তাকে ভালোভাবে বুঝিয়ে বলবে। রহমান সাহেব ঘাড় কাত করলেন। তার বুক থেকে পাষাণ ভার নেমে গেছে। শায়লার মেজাজ খুবই খারাপ। এত যন্ত্রণা করে তিনি যে শাড়ি কিনেছেন, বাসায় এসে সেই শাড়ির রং তার পছন্দ হচ্ছে না। শাড়ির জমিনে হলুদ এবং সোনালির মাঝামাঝি রং। সেই রং এখন কেমন যেন ময়লা দেখাচ্ছে। মনে হচ্ছে পুরনো শাড়ি। আঁচলের সবুজ কাজটাও ভালো লাগছে না, হিজিবিজি লাগছে। তার মেজাজ খারাপের আরও একটি কারণ হলো, বাসায় পা দিয়েই তিনি দেখেন মীরা টেলিফোন করছে। মাকে দেখেই সে তড়িঘড়ি করে টেলিফোন নামিয়ে রেখে দ্রুত অন্য ঘরে চলে গেল। লক্ষণ মোটেই ভালো না। প্রেমের চারাগাছ শুরুতেই উপড়ে ফেলতে হবে। চারাগাছ উপড়ানোর কাজটা তিনি রাতে ঘুমোবার আগে করে রাখবেন বলে ভেবে রেখেছিলেন। এখনই মত পাল্টালেন। কোনো কিছুই ফেলে রাখতে নেই। যখনকার কাজ তখনই করতে হয়। তিনি মীরার ঘরে ঢুকে বললেন, মীরা, খেয়েছিস? মীরা বলল, না, রাতে খাবো না। খাবি না কেন? তরকারি পছন্দ না। ট্যাংরা মাছের ঝোল রেঁধেছে। ট্যাংরা মাছ আমার 2 চোখের বিষ। ডিম ভেজে দিতে বল, ডিম ভাজা দিয়ে খা। মীরা বলল, আচ্ছা। শায়লা মেয়ের খাটে বসতে বসতে বললেন, ইতিদের বাসা যেন কোথায়? মীরা অবাক হয়ে বলল, কোন ইতি? তোমাদের সঙ্গে পড়ে যে মেয়ে। ওর বাসা কোথায় আমি কি করে জানবো? ইতির বাবা যেন কি করেন? আমি জানি না মা, ইতির বাবা কি করেন। শায়লা অনেকক্ষণ মেয়ের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন। মীরা বলল, কি হয়েছে মা, এরকম করে তাকাচ্ছ কেন? শায়লা বললেন, আয় খেতে আয়। মীরার চোখে ভয়ের ছায়া।
ইতি প্রসঙ্গ এখন তার মনে পড়েছে। টেলিফোনে কার সঙ্গে কথা হয়? মীরা চুপ করে রইল। শায়লা বললেন, ভাত খেয়ে তুই আমার ঘরে আসবি। কি ঘটনা আমাকে বলবি, প্রথম থেকে শেষ পর্যন্ত বলবি। ছেলের নাম, কোথায় প্রথম দেখা, সবটা। মীরা ক্ষীণ স্বরে বলল, শুধু টেলিফোনে কথা হয় মা, আর কিছু না। দেখা হয়নি কখনো? না। না দেখেই প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছিস? প্রেম এতই সস্তা? টেলিফোনে গলার স্বর শুনে প্রেম? প্রেম না মা। প্রেম না তো কি? কথা বলতে ভালো লাগে, তাই কথা বলি। রোজ কথা হয়? হ্যাঁ। ছেলে টেলিফোন নাম্বার কি? টেলিফোন নাম্বার জানি না মা, আমি টেলিফোন করি না, সে করে। টেলিফোনে অশ্লীল কথা বলে? না তো। অশ্লীল কথা বলবে কেন? বলবে কিনা সেটা তো আমি জানি না, বলে কিনা সেটা বল। না, বলে না। তুই কখনো ছেলেকে দেখতে চাস এমন কথা বলিসনি? বলিসনি যে আমি নিউ মার্কেটে যাচ্ছি, অমুক দোকানের সামনে দাঁড়িয়ে থাকবো, শাড়ি পরে যাব, শাড়ির কালার এই, এমন কথা বলিসনি? ঠিক মতো জবাব দে। বলেছি। সে দেখা করতে রাজি হয়নি? না। টেলিফোনটা আসে কখন? আমি যখন বাড়িতে থাকি না তখন? হ্যাঁ। যে ছেলে তোকে টেলিফোন করেছে সে খুব ভালো করে জানে আমি কখন বাড়িতে থাকি, কখন থাকি না। তোর সঙ্গে দেখা করছে না ভয়ে, দেখা হলে তোর প্রেম চলে যাবে এই ভয়। আমার ধারণা মজনু হারামজাদাটা এই কাজ করছে। তুই তো বোকার হদ্দ, বুঝতে না পেরে প্রেমে গড়াগড়ি খাচ্ছিস। ছেলেটা কে তোকে বলে দিলাম, এখন কায়দা করে বের কর, তারপর দেখ আমি ওই ছোড়াকে কি করি। প্রথমে মা ডেকে তোর পায়ে হুমড়ি হয়ে পড়বে, তারপর অন্য কথা। কত বড় সাহস! নাম মজনু, টেলিফোনে লাইলে জোগাড় করে ফেলেছে। আয় ভাত খেতে আয়। মীরা বাধ্য মেয়ের মতো ভাত খেতে গেল। মাকে খুশি করবার জন্য তার অতি অপছন্দের ট্যাংরা মাছ 4-5টা খেয়ে ফেলল। মীরা ভেবেছিল খাওয়ার পর মা দ্বিতীয় অধিবেশন বসাবেন। কবে প্রথম কথা হয়েছিল, কি কি কথা, সব জানতে চাইবেন। তা হলো না। শায়লার মাথা ধরেছে, তিনি রাতে খেলেন না, 1 কাপ দুধ খেয়ে ঘুমোতে চলে গেলেন। তিনি বিছানায় শুয়ে থাকবেন ঠিকই, তবে অনেক রাত পর্যন্ত তার ঘুম আসবে না। বিছানায় কিছুক্ষণ গড়াগড়ি করে আবারও উঠে পড়বেন। মীরা অনেক রাত পর্যন্ত জেগে বসে রইল। মার কথা তার কাছে সত্যি বলে মনে হচ্ছে, কারণ এই ছেলে টেলিফোনে একবার বলেছিল, মীরা তুমি আজ শাড়ি পরেছো কেন? শাড়িতে তোমাকে অনেক বড় বড় লাগছে। মীরা অবাক হয়ে বলেছে, আরে সত্যি তো, আমি আসলেই শাড়ি পরেছি। তুমি জানলে কিভাবে? ম্যাজিকের মাধ্যমে জানলাম। বলো তো শাড়ির রং কি, তাহলে বুঝবো তুমি ম্যাজিক জানো। রং হচ্ছে আকাশি। হয়নি। রং মেরুন, সবুজ পাড়। মীরা বাতি নিভিয়ে বিছানায় শুয়ে আছে, তার ঘুম আসছে না। চাকর টাইপ একটা লোকের সঙ্গে সে দিনের পর দিন তুমি তুমি করে কথা বলেছে, নানান রকম আহ্লাদ করেছে। মজনু ভাইয়ের সঙ্গে গতকালই দেখা হলো। মীরা স্কুলে যাবার জন্য রিক্সা খুঁজছে। মজনু ভাই বাজার করে ফিরছেন, হাত ভর্তি বাজার, একটা চটের ব্যাগ, এমন ভারী যে তাকে নুয়ে পড়তে হচ্ছে। মীরা তাকে দেখেই বলল, মজনু ভাই একটা রিক্সা ডেকে দিন তো। মজনু ভাই সঙ্গে সঙ্গে রিক্সার খোঁজে গেল। বাজারটা রেখে যেতে পারত, তা করল না, বাজার হাতে করেই গেল। রিক্সা নিয়ে ফিরে এসে বলল, মীরা রিক্সা ভাড়া দিও না। মীরা বলল, ভাড়া দেব না কেন? রিক্সা ভাড়া আমি দিয়ে দিয়েছি। আপনি কেন দেবেন? ভাঙতি ছিল তাই দিয়েছি। মজনু ভাই বাজারের ব্যাগ নামিয়ে কপালের ঘাম মুছে আনন্দে হাসতে লাগলো, যেন বিরাট একটা কাজ করেছেন। রাজকন্যা স্কুলে যাবে তার জন্য এরোপ্লেন কিনে নিয়ে এসেছেন। মীরার প্রচন্ড রাগ লাগছে, রাগটা কিছুতেই কমছে না। রাগ নিয়ে ঘুমোতে যাওয়া ঠিক না, ঘুম ভালো হয় না। ঘুমের মধ্যে বোবায় ধরে, স্বপ্নের মধ্যে মনে হয় বিকট কোনো জন্তু বুকের ওপর চেপে নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে। জন্তুটার গায়ে বোটকা গন্ধ। জন্তুটাকে যে স্থির হয়ে বসে থাকে তাও না, নড়াচড়া করে, মাঝে মাঝে কপালে হাত দেয়। সেই হাত বরফের মতো শীতল এবং শিশুর হাতের মতো ছোট। মীরার ইচ্ছে করছে বোনের সঙ্গে গিয়ে ঘুমোতে, আবার মনে হচ্ছে থাক, দরকার নেই। সেখানে যাওয়া মানেই রাত জাগা, ঘুম পাচ্ছে। মীরা জানে ঘুমিয়ে পড়লে আজ তাকে বোবায় ধরবেই, ধরলে ধরুক,
বোবা তাকে গলা টিপে মেরে ফেলুক, তাহলেই তার উচিত শিক্ষা হবে। কি লজ্জা, কি ঘেন্না! চাকর শ্রেণীর একজনের সঙ্গে গভীর আবেগে সে প্রেমের কথা বলে যাচ্ছে, তুমি তুমি করছে। মীরার বুদ্ধি কম বলে সে বুঝতে পারেনি। অন্য যে কোনো মেয়ে হলে ব্যাপারটা চট করে ধরে ফেলতো। যখন টেলিফোন নাম্বার দিচ্ছে না, তখনই সন্দেহ করা উচিত ছিল। ছেলেরা এইসব ব্যাপারে আগ বাড়িয়ে টেলিফোন নাম্বার দেয়, অথচ এই ছেলে দিচ্ছিল না। আজ মীরা বাড়ির ঠিকানা পর্যন্ত দিয়ে বসে আছে। মীরা, ঘুমোচ্ছিস? মা দরজায় টোকা দিচ্ছেন। মীরা জবাব না দিয়ে মটকা মেরে পড়ে থাকতে পারে, এটা ঠিক হবে না। কোনো না কোনোভাবে মা ধরে ফেলবেন যে মীরা জেগে আছে, তার চেয়ে উত্তর দেওয়াই ভালো। কি রে, কথা বলছিস না কেন? মীরা বিছানা থেকে উঠে দরজা খুলে বের হলো। শায়লা শান্ত গলায় বললেন, চুপি চুপি একটু বারান্দায় যা তো। মীরা বলল, কেন? শুয়েছিলাম, ঘুম আসছিল না। জানালা দিয়ে তাকিয়ে দেখি তোর বাবা মাছের চৌবাচ্চার পাশে বসে আছে। বিড়বিড় করে কি যেন বলছে। চুপি চুপি তোর বাবার পিছনে গিয়ে দাঁড়া, তারপর শোন তো সে কি বলে। মীরা বলল, থাক না মা, শোনার দরকার কি? সব মানুষই যখন একা থাকে তখন নিজের মনে কথা বলে। বাবাও তাই করছে। তোকে জ্ঞানী হতে হবে না, যা করতে বলেছি কর। বিড়বিড় করে কি বলছে শুনে আয়। একদম নিঃশব্দে যাবি। আমি দরজা খুলে রেখে এসেছি। তুমি দাঁড়িয়ে থাকবে? না, আমি শুয়ে পড়ব। ঘুমের ওষুধ খেয়েছি, এখন আর দাঁড়িয়ে থাকতে পারবো না। তোর বাবা কি বলে শুনে রাখ, সকালে আমাকে বলবি। মীরা পা টিপে টিপে গেল। সে তেমন কিছুই দেখল না। তার বাবা চুপচাপ বসে আছে, বিড়বিড় করছে না, নিজের মনে কথা বলছে না, দীর্ঘ নিঃশ্বাসও ফেলছেন না। মীরা ডাকল, বাবা। রহমান সাহেব মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। মীরা বললেন, কি করছো? রহমান সাহেব বললেন, বসে আছি রে মা, কিছুই করছি না। সিগারেট খাচ্ছ? আবার চৌবাচ্চায় ফেলবে? মা রাগারাগি করবেন। এরপর থেকে চৌবাচ্চার পাশে যখন বসবে একটা অ্যাশট্রে নিয়ে বসবে। তুমি অ্যাশট্রে খুঁজে না পেলে আমাকে বলবে। আচ্ছা। মীরার হঠাৎ বাবার জন্য খুব মমতা লাগলো। এই বাড়িতে মানুষটা খুবই একা, কারো সঙ্গেই তার কোনো যোগ নেই। কেউ তার সঙ্গে সুখ দুঃখের কোনো কথা বলে না। মানুষের অস্তিত্ব থাকে না, শুধু ছায়া ঘুরে বেড়ায়। মানুষের সঙ্গে মানুষের ভাব হয়, ছায়া মানুষের সঙ্গে ভাব হয় ছায়া মানুষের। এ বাড়িতে আরেকজন ছায়া মানুষ থাকলে ভালো হতো। দুজন ছায়া মানুষ গল্প করত। বাবা, কি? একটা গল্প বলো তো। রহমান সাহেব খুবই অবাক হয়ে বললেন, কি গল্প? মীরা বললেন, যে কোনো গল্প। তোমার ছোটবেলার গল্প, কিংবা তোমার অফিসের গল্প, শৈশবের একটা স্মৃতির গল্প বলো শুনি। ইন্টারেস্টিং কোনো স্মৃতি। তুমি তোমারটা বলবে, আমি বলবো আমারটা। তোরটা আগে বল। মীরা খুব আগ্রহের সঙ্গে হাত পা নেড়ে নেড়ে গল্প শুরু করলো। বাবা, আমি তখন ক্লাস 5-এ পড়ি, 4th পিরিয়ড চলছে। অঙ্ক মিস ক্লাস নিচ্ছেন। হঠাৎ স্কুলের দপ্তরে এসে বলল, মীরা রোল 26, বড় আপা ডাকেন। বড় আপা হলেন আমাদের হেড মিস্ট্রেস। আমরা সবাই তাকে জমের মতো ভয় পাই। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। আমি ভয়ে অস্থির হয়ে ওনার সঙ্গে দেখা করতে গেলাম। গিয়ে দেখি আপা খুব খুশি। আমাকে দেখে আহ্লাদি গলায় বললেন, কিরে, তোর নাম মীরা? কেমন আছিস? আমি ফিসফিস করে বললাম, ভালো। দাঁড়িয়ে আছিস কেন? বস। আমি আপার সামনের চেয়ারে বসলাম। আপা আরো আহ্লাদি করে বলল, পড়াশোনা কেমন হচ্ছে? আমি বললাম, ভালো। কোনো সমস্যা হলে আমাকে বলবি। জি আচ্ছা। তোর জন্য চকলেট আনিয়ে রেখেছি, নে খা। চকলেট খেয়ে কিন্তু কুলি করে দাঁত পরিষ্কার করতে হয়, নয়তো দাঁতে মিষ্টি লেগে থাকবে, সেখান থেকে ক্যারিজ হবে। ক্যারিজ কি জানিস তো? দাঁতের পোকা। ভয়ে ভয়ে চকলেট হাতে নিলাম। তখন আপা বললেন, তোর এক চাচা যে পূর্তমন্ত্রী সালেহ সাহেব, সে কথা তুই কখনো বলিসনি? আমি চুপ করে বসে আছি। আমার কোনো চাচা পূর্তমন্ত্রী না, কিন্তু আপাকে সেই কথা বলার সাহস নেই। আপা আমার মাথায় হাত বুলিয়ে আদর করলেন, কপালে চুমো দিয়ে বললেন, যা ক্লাসে যা, তোকে দেখেই মনে হচ্ছে তুই খুব লক্ষ্মী একটা মেয়ে। আমি ক্লাসে চলে এলাম। এরপর স্কুলে আমার খুব খাতির হলো। সব আপারা আমাকে চেনে, সবাই আদর করে, পড়া না পারলেও কেউ কোনোদিন বকা দেয় না। আমিও কখনো তাদের ভুল ভাঙাইনি। দেখলে বাবা, কি অদ্ভুত ব্যাপার।
আমি ক্লাসের কোনো বান্ধবীকে বলিনি পুরো ঘটনাটা মিথ্যে। সালেহ সাহেব বলে কোনো পূর্তমন্ত্রী আমার চাচা হওয়া তো দূরে থাকুক, আমি চিনিও না। পূর্তমন্ত্রী যে গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার তাও জানি না। রহমান সাহেব বললেন, সালুকে তুই চিনবি না কেন? আমার সঙ্গে স্কুলে পড়তো, বখাটে টাইপ ছিল। মন্ত্রী হওয়ার আগে কয়েকবার এসেছে। তোকে তো খুবই আদর করত। মন্ত্রী হবার পরেও অফিসে টেলিফোন করে তোর খোঁজ করেছে, কোন ক্লাসে পড়িস এইসব জানতে চেয়েছে। আমাকে বলেছিল হঠাৎ একদিন পুলিশ টুলিশ নিয়ে তোদের স্কুলে উপস্থিত হবে, তোকে চমকে দেবে। মীরা অবাক হয়ে বলল, কই আমাকে তো কিছু বলনি। বলার কি আছে? আপার বিয়ের এঙ্গেজমেন্টে তাকে দাওয়াত করেছো? না। করনি কেন? তোর মা বলেছে শুধু অফিসের দু একজনকে বলতে, আমি একজনকে বলেছি। বাবা তুমি অবশ্যই পূর্তমন্ত্রীকে বলবে, আমাদের দিক থেকে গুরুত্বপূর্ণ দু একজন তো থাকা দরকার। মা কি জানে পূর্তমন্ত্রীকে তুমি চেনো? না, তাকে কিছু বলিনি। অফিসের কাকে নিমন্ত্রণ করেছো? তোমাদের বড় সাহেবকে? না, রতনকে বলেছি, অত্যন্ত ভালো মানুষ, আমার পিয়ন। মীরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, তার হাসি পাচ্ছে, কিন্তু সে হাসতে পারছে না। তার মনে হচ্ছে বাবার কোনো একটা সমস্যা হচ্ছে, বাবা ঠিক স্বাভাবিক না। মীরা বলল, রাত অনেক হয়েছে বাবা, চলো ঘুমোতে যাই। রহমান সাহেব অবাক হয়ে বলল, তুই না বললি তুই একটা গল্প বলবি, তারপর আমি একটা বলবো? আমারটা তো বললাম না। মীরা বলল, বেশ, তো বলো। মাছের একটা ব্যাপার, বুঝলি? মাছের ব্যাপার মানে কি? রাতের বেলায় মাছের চৌবাচ্চার কাছে বসেছিলাম। তোর মা তো রাতের বেলা মাছ ঘরে নিয়ে যায়, সেই রাতে নেয়নি, হয়তো নিতে ভুলে গেছে, কিংবা মনে করেছে রোজ রাতে মাছদের নড়াচড়া করা ঠিক না। কিছু একটা তো সে ভেবেছে, মাছগুলো নেয়নি। আমি ওদের পাশে বসে সিগারেট খাচ্ছি, হঠাৎ চৌবাচ্চার ভিতরে মাছ একটা ঘাই দিল। আমি তাকালাম, তারপর দেখি একটা মাছ উপরে উঠে এসে আমাকে বলল, আজ আমাদের খাবার দেওয়া হয়নি। মাছদের মতোই বিজবিজ করে বলল, তবে আমি স্পষ্ট শুনলাম এবং বুঝতে পারলাম। এই হলো আমার গল্প। মীরা অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে আছে। রহমান সাহেব নির্বিকার ভঙ্গিতে সিগারেট ধরিয়েছেন। তাকে দেখে মনে হচ্ছে ঘটনাটা বলে ফেলাতে তিনি স্বস্তি পাচ্ছেন। বাবা, মাছ তোমার সঙ্গে কথা বলল? হুম। তোর মাকে আবার বলিস না, তোর মান শুনলে ভেবে ফেলবে আমার মাথা খারাপ হয়ে গেছে, দুশ্চিন্তা করবে। মেয়েরা আবার দুশ্চিন্তা করতে খুবই পছন্দ করে। দুশ্চিন্তা করার কোনো বিষয়ই না, এমন সব বিষয় নিয়েও তারা দুশ্চিন্তা করে। আমার নিজের মাকে দেখেছি, বেচারি তো মরেই গেছে দুশ্চিন্তা করতে করতে। তোমার মা খুব দুশ্চিন্তা করতেন, অতিরিক্ত করতেন। দুশ্চিন্তার কারণে তিনি স্থির হয়ে এক জায়গায় বসেও থাকতে পারতেন না, ছটফট করতেন। মনে কর আমি বাথরুমে গেছি, বাথরুম থেকে বের হতে দেরি হচ্ছে, মা ভাববে আমি অজ্ঞান হয়ে বাথরুমে পড়ে আছি, তখন ছুটে গিয়ে বাথরুমের দরজায় ধাক্কা দিতে দিতে বলবে, ও রহমান, তোর শরীর ঠিক আছে? একটু কথা বল বাবা। ঘুমোতে এসো বাবা, তুই যা, আমি বসি আরো কিছুক্ষণ, আমার ঘুম পায় নাই। রাত ৩টার আগে আমার ঘুম আসে না, বিছানায় শুয়ে জেগে থাকার চেয়ে এখানে বসে জেগে থাকাই ভালো। মীরা চিন্তিত মুখে ঘরে ঢুকল। রহমান সাহেবের মনে হলো গল্প বলতে গিয়ে তিনি ভুল করেছেন। শৈশবের গল্প বলার কথা, তিনি সেটা না করে এই বয়সের কথাই বলে ফেলেছেন। মোটামুটি চুক্তি ভঙ্গ করা হয়েছে। ইদারার গল্পটা বললে মীরা বেশ মজা পেত। গল্পটা সামান্য ভয়ের, তবে মীরার বয়সী ছেলেমেয়েরা ভয়ের গল্প শুনলে মজা পায়। মেয়েটাকে কোনো একদিন সময় করে গল্পটা বলতে হবে। সবচেয়ে ভালো হতো যদি রোজ রাতে একটা করে গল্প বলতে পারতেন। রাতের খাওয়া দাওয়ার পর তিনি চৌবাচ্চার পাশে এসে বসলেন, কিছুক্ষণ পর মেয়েরা এসে পাশে বসলো, তিনি গল্প শুরু করলেন। বুঝলি মায়েরা, আমি তখন ছোট, কতই আর বয়স, ৬-৭। তখন আমাদের বাড়িতে পেতনির উপদ্রব হলো। একটা খারাপ স্বভাবের পেতনি খুব যন্ত্রণা শুরু করলো। ফরিদার ধারণা সে আর ১০ জন মানুষের মতো না, সে উল্টো মানুষ। অন্যদের বেলায় যা হয় তার বেলায় সম্পূর্ণ উল্টোটা হয়। সবাই জানে ২টি শালিক দেখা শুভ, শুধু তার বেলায় ২ শালিক দেখা ভয়ঙ্কর অশুভ। ২ শালিক দেখা মানেই তার ভয়ঙ্কর কিছু ঘটবে। আজ সকালে বারান্দায় রেলিংয়ে ফরিদা ২টো শালিক বসে থাকতে দেখল। তখন তার মনটাই গেল খারাপ হয়ে। বিরাট কোনো দুর্ঘটনা ঘটবে সে ব্যাপারে নিশ্চিত হয়ে গেল। ফরিদা হুস হুস শব্দ করে শালিক দুটিকে উড়িয়ে দিল।
শালিকরা নড়ল না, বসেই রইল। ফরিদা জানে শালিক দুটো বসে থাকবে, তার বেলায় উল্টোটা তো হবেই। সে যদি থালায় করে কিছু ভাত এনে দিত তাহলে শালিক উড়ে যেত, কারণ সে উল্টো মানবী। দুষ্টু শালিক দুটোকে যত্ন করে ভাত খাওয়াতে ইচ্ছে করছে না, পাখি দুটো বসেই থাক। ফরিদার মনে হলো সকালবেলাতেই পাখি দুইটিকে দেখা তার জন্য একদিকে ভালো হয়েছে, আগে ভাগে সাবধান হওয়ার সুযোগ পাওয়া গেছে। বাবুকে আজ স্কুলে পাঠানো যাবে না, স্কুলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সে নিজেও বাইরে বের হবে না, যদিও নিউ মার্কেটে তার কিছু জরুরি কেনাকাটা ছিল। কেটলির হ্যান্ডেল ভেঙে গেছে, একটা কেটলি কিনতে হবে। 6টা চায়ের কাপ কিনতে হবে। ঘরে 7টা চায়ের কাপ আছে, এর মধ্যে 2টো কাপের বোটা ভাঙা। ভালো 4টা কাপ 4 রকমের, এই 4টার মধ্যে 2টোর আবার পিরিচ নেই। তবে যেহেতু জোড়া শালিক দেখেছে, নিউ মার্কেটের কেনাকাটা বন্ধ। জহিরের সঙ্গেও আজ খুব ভালো ব্যবহার করতে হবে। এমন কিছুই করা যাবে না যে ঝগড়া বেঁধে যায়। জহির অন্যায় কিছু করলেও চুপ করে থাকতে হবে। আল্লাহর কাছে ফরিদা মানত করে ফেলল, আজকের দিনটা যদি ভালোই ভালোই পার হয়ে যায় তাহলে এশার নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়বে। জহির ঘুম থেকে উঠল সকাল 9টায়। খবরের কাগজ হাতে বারান্দায় এসে বসতে বসতে বলল, চা দাও তো। ফরিদা খুশি খুশি গলায় বলল, কফি খাবে? জহির রাগী গলায় বলল, কফি এলো কোত্থেকে? ফরিদা বলল, 1 কৌটো কিনেছি, তুমি তো কফি পছন্দ করো। আমি আবার কবে থেকে কফি পছন্দ করলাম? টাকা পয়সার এরকম টানাটানি, এর মধ্যে তুমি কফি কিনে ফেললে? সংসার উচ্ছন্নে যাচ্ছে তোমার জন্য, এটা জানো? কফির কৌটোর কি মুখ খোলা হয়েছে? না। তাহলে কফি ফেরত দিয়ে টাকা নিয়ে আসবে। আচ্ছা। আচ্ছা ফাচ্ছা না, আজই যাবে। ফরিদা চুপ করে রইল। কফির কৌটো ফেরত দিয়ে টাকা আনা যাবে না, কিছু সমস্যা আছে। কফির কৌটোটা সে দোকান থেকে উঠিয়ে নিয়ে এসেছে। কাজটা সে করেছে খুব স্বাভাবিক ভঙ্গিতে। তার কাঁধে ছিল একটা বাহারি চটের ব্যাগ। সেই ব্যাগে সে কফির কৌটোটা প্রথমে ঢুকালো, তারপর নিল একটা টমেটোর সস, সবশেষে 2টো কাপড় ধোয়ার সাবান। ডিপার্টমেন্টাল স্টোরগুলো বেশ বড় বড়, এমনভাবে জিনিসপত্র সাজানো যে এইদিকে ওইদিকে তাকিয়ে যে কোনো কিছু উঠিয়ে নেওয়া যায়। ফরিদা চায়ের কাপ জহিরের সামনে রাখতে রাখতে বলল, বৃহস্পতিবারটা ফ্রি রাখবে। জহির চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, বৃহস্পতিবারে কি? চিত্রার এঙ্গেজমেন্ট। চিত্রা আবার কে? ফরিদা অবাক হয়ে বলল, চিত্রাকে তুমি চেনো না? বড় ভাইজানের মেয়ে। জহির বলল, যারা আমাকে চেনে না আমিও তাদের চিনি না। গরিব থাকবে গরিবের মতো, বড়লোক থাকবে বড়লোকের মতো, আগ বাড়ায় খাতির জমানোর কোনো দরকার নাই। ভাইয়ের মেয়ের এঙ্গেজমেন্ট, আমি থাকবো না? না। তুমি এইসব কি বলছো? এটাই আমার ফাইনাল কথা। যারা আমাকে তোমাকে চোর ভাবে সেই বাড়িতে তুমি যাবে? তারা আমাকে কখন চোর ভাবলো? এত তাড়াতাড়ি ভুলে গেছো? ফরিদা আহত গলায় বলল, কি উল্টোপাল্টা কথা বলছো? আমাকে চোর ভাববে কেন? 2 বছর আগে তুমি তোমার ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলে। এক রাত থেকে নিজের ফ্ল্যাটে ফেরার পর কি হয়েছিল? আমি তো জানি না কি হয়েছিল। সকালবেলা তোমার ভাবি আমাদের বাসায় চলে এলেন, তার একটা গলার হার খুঁজে পাচ্ছেন না। তুমি ভুল করে তোমার হ্যান্ডব্যাগে নিয়ে এসেছো কিনা জানতে এসেছিলেন। তিনি নিজেই তোমার হ্যান্ডব্যাগ উল্টে পাল্টে দেখলেন, তোমার মনে নেই? ফরিদা সহজ ভঙ্গিতে বলল, এটা ভাবি একটা ভুল করেছে, মানুষ মাত্রই ভুল করে। পরে যখন গহনাটা পাওয়া গেল ভাবি খুবই লজ্জায় পড়ল, আমার কাছে এসে কেঁদে ফেলল। গহনা পাওয়া গিয়েছিল নাকি? 2 দিন পরে পাওয়া গেছে, কে যেন তোষকের নিচে রেখে দিয়েছিল। গহনা পাওয়ার কথা তো আমাকে বলনি। আচ্ছা, এটা কি একটা বলার মতো কথা? ঠিক আছে, তুমি যখন ভাইজানের বাড়িতে যেতে নিষেধ করেছো আমি যাব না। তাছাড়া খালি হাতে তো যাওয়াও যায় না, একটা কিছু তো নিয়ে যাওয়া দরকার। 2 শালিক দেখার পর ফরিদা যে সব প্রতিজ্ঞা করেছিল তার কিছুই মনে রইল না। ফরিদা বাবুকে স্কুলে দিয়ে সে গয়নার দোকানে গেল। বড় ভাবের গহনাটা সে ঠিকই নিয়ে এসেছিল, ঘরে এমন জায়গায় লুকিয়ে রেখেছিল যে কিছুদিন পর সে নিজেই ভুলে গিয়েছিল। জহিরের কথায় আজ মনে পড়ল, গহনাটা বিক্রি করা দরকার। চিত্রার এঙ্গেজমেন্ট উপলক্ষে সে চিত্রার জন্য একটা শাড়ি কিনবে, আর বিয়েতে দেবার জন্য 6-7 আনা সোনার কোনো কানের দুল। সেপ্টেম্বরের 6 তারিখে চিত্রার বিয়ে, তখন হাতে টাকা থাকবে কি থাকবে না তার ঠিক নেই। চাঁদনি চকের একটা গহনার দোকানে ফরিদার যাতায়াত আছে। দোকানের একটা কর্মচারীকে ফরিদা মামা ডাকে। গহনার দোকানে কোনো পাতানো মামা থাকলে গহনা বিক্রি করা সহজ হয়।
খুব বিপদে পড়লে এই পাতানো মামার কাছ থেকে সে টাকা ধারও নেয়। পাতানো মামার ধার ফরিদা সময়ের আগেই শোধ দেয়, নিজের গরজেই দেয়। যে কোনো সময় ধার পাওয়া যায় এমন একটা জায়গা থাকা দরকার। পাতানো মামার নাম রবি হোসেন। লোকটাকে ফরিদার তেমন সুবিধার মনে হয় না। লোকটা পাই বলে, বাসায় এসে বেড়াতে যেও, সারাদিন থাকবে, খাওয়া দাওয়া করবে, খালি বাড়ি, কোনো অসুবিধা নাই। খালি বাড়ি বলেই তো অসুবিধা। লোকটার বউ থাকলে ওই বাড়িতে বেড়াতে যাওয়া কোনো সমস্যাই ছিল না। তবে এই কথা ফরিদা বলে না। বরং যতবারই রবি হোসেন ফরিদাকে তার বাড়িতে যেতে বলে ততবারই ফরিদা বলে, জি আচ্ছা যাব, হুট করে একদিন উপস্থিত হব, আপনাকে রান্না করে খাওয়াবো, আমি খুব ভালো রান্না জানি। কবে আসবে বলো? আগে থেকে বলে আসলে তো মজা থাকবে না। কোনো একটা ছুটির দিনে চলে আসবো। মামা, আপনার বাসায় ঝুনা নারিকেল আছে? ঝুনা নারিকেল কিনে রাখবেন। ঝুনা নারিকেল দিয়ে কি হবে? ঝুনা নারিকেল দিয়ে আমি একটা খুব ভালো রান্না জানি, খুবই সুস্বাদু। একবার খেলে সারা জীবন ভুলবেন না। কি করতে হয় আমি বলি। প্রথমটা নারিকেলটা ফুটো করে পানি ফেলে দেবেন। তারপর মশলা মাখা ছোট ছোট চিংড়ি মাছ সেই ফুটো দিয়ে ঢুকিয়ে ময়দা দিয়ে ফুটো বন্ধ করে দেবেন। এখন কয়লার আগুনে নারিকেলটা রেখে বাহিরটা পোড়াবেন। 15-20 মিনিট আগুনে ঝলসানোর পরে নারিকেল ভেঙে চিংড়ি মাছ বের করে গরম ভাত দিয়ে খাবেন। মনে হবে বেহেশতি কোনো খাবার খাচ্ছেন। ঠিক আছে, ঝুনা নারিকেল জোগাড় করে রাখবো। তুমি কবে যাবে বলো? যে কোনো একদিন চলে যাব। আপনি ম্যাপ এঁকে বাড়ির ঠিকানা ভালো করে একটা কাগজে লিখে দিন, আমি খুঁজে খুঁজে বের করে ফেলবো। ঝামেলা করে বাসায় গিয়ে দেখবে আমিই নেই, তখন কি হবে? আরেকদিন যাব। রবি হোসেন ঠিকানা লিখে কাগজ দিয়েছে। সেই কাগজ ফরিদা তার হ্যান্ডব্যাগে রেখে দিয়েছে। সে কখনো বিপত্নিক একটা মানুষের খালি বাড়িতে উপস্থিত হবে না। এই কথাটা তাকে জানানোর দরকার কি? সে আশায় আশায় থাকুক। বিপত্নিক মানুষ যখন তার খালি বাড়িতে কোনো মেয়েকে ডাকে, তার পেছনে একটাই উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্য বুঝতে পারবে না ফরিদা এত বোকা না। তবে লোকটার সঙ্গে সে বোকার ভান করে। মত্তব্বাজ পুরুষ বোকা মেয়ে পছন্দ করে। রবি হোসেন ফরিদাকে দেখে গম্ভীর গলায় বলল, খবর কি? ফরিদা বলল, খবর ভালো। একটা গহনা বিক্রি করব, আমার শখের গহনা। দূর সম্পর্কের এক খালা বিয়েতে দিয়েছিল। শখের গহনা বিক্রি করবে কেন? টাকার দরকার। একটা গহনা বিক্রি করলে আরেকটা কিনতে হবে। রবি হোসেন বিরক্ত গলায় বলল, গহনা কেনা আমরা বন্ধ করে দিয়েছি, মালিকের হুকুম। ফরিদা বলল, আমাকে বিক্রি করতেই হবে। মামা, আপনি ব্যবস্থা করে দিন। আচ্ছা ভালো কথা, আগামী শুক্রবারে কি আপনি বাসায় থাকবেন? কেন? বাসায় থাকলে যাব। শুক্রবারে আমার কোনো কাজ নেই। বাবুকে নিয়ে তার বাবা যাবে তার এক দূর সম্পর্কের খালার বাসায়। সারাদিন থাকবে। সারাদিন আমি একা ঘরে বসে বসে কি করব? ঝুনা নারিকেল জোগাড় করে রাখবেন। ঝুনা নারিকেল আর কয়লা। সত্যি যাবে? ও আল্লাহ, সত্যি না তো কি? ফরিদা যা ভেবেছিল তাই হলো। রবি হোসেনের মুখ থেকে গম্ভীর ভাব চলে গিয়ে খুশি খুশি ভাব চলে এলো। শুক্রবারের কথা ভেবে এখনই লোকটার চোখ চকচক করা শুরু করেছে। কি হারামজাদা মানুষ! গয়না বিক্রি করে ফরিদা একজোড়া কানের টপ কিনলো। নগদ 2000 টাকা পেল। বাড়তি যা পেল সেটাও খারাপ না। কানের টপ বাছাই করার ফাঁকে ফরিদা একজোড়া ঝুমকা দুল সরিয়ে ফেলল। সিগারেটখোর লোকরা যেমন প্যাকেটের প্রতিটি সিগারেটের হিসাব রাখে, গয়নার দোকানের কর্মচারীরাও ডিসপ্লে টেবিলে রাখা প্রতিটা গহনার হিসাব রাখে। রবি হোসেন খুব সম্ভব শুক্রবারের চিন্তায় হিসাব রাখতে পারল না। ফরিদা বলতে গেলে তার চোখের সামনে থেকে কানের টপ সরিয়ে ফেলল। লোকটা বুঝতেই পারল না। 2000 টাকা ফরিদা অতি দ্রুত খরচ করে ফেলল। এঙ্গেজমেন্টের দিন চিত্রাকে উপহার দেবার জন্য 700 টাকা দিয়ে হালকা গোলাপি রঙের একটা শাড়ি কিনলো, একটা টি সেট কিনলো। জহিরের জন্য 2টা স্ট্রাইপ দেওয়া শার্ট কিনলো। বাবুর জন্য কিনলো ফুটবল। বাবুটা কয়েকদিন ধরেই পোলাও খেতে চাচ্ছিল। ফরিদা কাঁচা বাজার থেকে পোলাওয়ের চাল, মুরগি কিনলো। তারপরও হাতে 150 টাকা রইল। এই টাকাটা সে খরচ করে ফেলতো, কিন্তু বাবুর স্কুল ছুটি হয়ে যাবে, তাকে আনতে যেতে হবে। বিকেল পর্যন্ত ফরিদার সময়টা খুব ভালো কাটলো। সকালবেলা জোড়া শালিক দেখায় তেমন কিছুই হলো না। ফরিদার মনে হলো আজকের দিনটা সে ভালোভাবেই পার করে দিতে পারবে। জহির অফিস থেকে ফিরল 5টায়। তার মুখ অত্যন্ত গম্ভীর। ফরিদা বলল, তোমার কি শরীর খারাপ করেছে? জহির বলল, না। চোখ মুখ শক্ত করে আছো যে, অফিসে কিছু হয়েছে? না। ফরিদা চা আনতে গেল। নতুন টি পটে করে চা এনে জহিরের সামনে রাখলো। টি পটটা এত সুন্দর যে দেখবে তারই মন ভালো হয়ে যাবে। টি পটের সঙ্গে 2টো কাপ।
দুজন একসঙ্গে বসে চা খাওয়া। ফরিদা বলল, চায়ের সঙ্গে বিস্কুট খাবে? চিড়া ভেজে দেব? জহির বলল, চিড়া পরে ভাজবে। আগে বলো, তুমি কি আমার কোটের পকেটে হাত দিয়েছিলে? কোটের পকেটে হাত দেবো কেন? কোটের পকেটে 3টা 500 টাকার নোট ছিল, দুটো নেই। তোমার কাছ থেকে আমি টাকা চুরি করব? আগে তো অনেকবারই করেছো। আমার পকেট থেকে টাকা নেওয়া তো নতুন কিছু না। আমি তোমার পকেটে হাত দেইনি, টাকাও নেইনি। সত্যি কথা বলো। সত্যি কথাই বলছি। এই নতুন টিপটটা কিনেছো না? হুম। কবে কিনেছো? আজ কিনেছি। টাকা কোথায় পেয়েছো? আমার কাছে কিছু টাকা ছিল, ভাইজান কয়েকদিন আগে যে এসেছিলেন ইলিশ মাছ নিয়ে, তখন দিয়ে গেছেন। জহির থমথমে গলায় বলল, এখনো সময় আছে, সত্যি কথাটা বলো। সত্যি কথাই তো বলছি। তোমার ভাই এসে হাতে টাকা ধরিয়ে দিয়ে গেল। ফাজলামি করছো? দিনের পর দিন যেই ভাইয়ের কোনো খোঁজ নেই, সেই ভাই হয়ে গেল হাজী মোহাম্মদ মহসিন। ভাইজান সম্পর্কে এইভাবে কথা বলবে না। তোমার ভাইজান সম্পর্কে কিভাবে কথা বলতে হবে, নীল ডাউন হয়ে? ফরিদার চোখে পানি এসে গেল। জহির কঠিন গলায় বলল, চোখের পানি মোছো, এক্ষুনি মোছো, আর কাপড় পরো। ফরিদা কাঁদতে কাঁদতে বলল, কাপড় পরবো কেন? জহির কঠিন গলায় বলল, হাতে নাতে চোর ধরবো। তোমার ভাইজানকে জিজ্ঞেস করব, ইলিশ মাছের সঙ্গে কত টাকা দিয়েছে। আজ আমি একটা হেস্তনেস্ত করবই। ধান কুটে বের করে ফেলবো ধানে কত চাল। ফরিদা হতাশ বোধ করছে। জহিরের কোটের পকেট থেকে সে কোনোই টাকা নেয়নি, কিন্তু অবস্থা যে দাঁড়িয়েছে, তাতে মনে হচ্ছে অপরাধ না করে অপরাধ স্বীকার করে নেওয়াটা মঙ্গলজনক হবে। সে আঁচলে চোখ মুছতে মুছতে বলল, তোমার কোটের পকেট থেকে আমিই টাকা নিয়েছি। এখন কি করবে? আমাকে মারবে? গায়ে গরম চা ঢেলে দেবে? জহির কিছু বলল না, চায়ের কাপে চুমুক দিচ্ছে। তার ভাবভঙ্গি শান্ত। এই শান্ত ভঙ্গিটাকে ফরিদার ভয়। ভয়ঙ্কর কিছু হওয়ার আগে আগে মানুষ শান্ত হয়ে যায়। জহির কি করতে পারে? ফরিদা দ্রুত চিন্তা করছে। চট থাপ্পড় দিতে পারে, দিলে খারাপ না। বাবু বাসায় নেই, সে দেখবে না। ঘরে কোনো কাজের লোকও নেই, কেউ জানবে না। এই জাতীয় দৃশ্য কাজের লোকদের দেখা মানে ভয়ঙ্কর ব্যাপার। প্রতিটি ফ্ল্যাটের লোকজন জেনে যাবে। গায়ে গরম চা ঢেলে দিতে পারে, আগেও একবার দিয়েছে। ভাগ্যিস মুখে পড়েনি, কাঁধে আর বুকে ছিল। ফোসকা পড়ে ঘা হয়ে বিশ্রী অবস্থা। ডাক্তারের কাছে গিয়ে ব্লাউজ খুলে বুক দেখাতে হয়েছে। চোখ দিয়ে দেখলেই বোঝা যায় কতটুকু পড়েছে। কিন্তু সেই বদ ডাক্তার আবার নানা ভঙ্গিমায় হাত দিয়ে ছুঁয়ে দেখেছে। ওষুধ দিয়ে বলেছে, কাল আবার আসবেন, ড্রেসিং করে দেব। বুকের সেন্সিটিভ স্কিন পুড়েছে তো, এই জন্যেই চিন্তা। কথা শেষ করে ব্যাটা আবার বুকে হাত দিয়েছে। জহির যদি আজ গায়ে চা ঢেলে দেয়, তেমন কোনো সমস্যা হবে না। চা ঠান্ডা হয়ে গেছে, শরীর পুড়ে গেলেও ডাক্তারের কাছে যেতে হবে না। আগের বারের মলমটা এখনো আছে, ফরিদা যত্ন করে তুলে রেখেছে। জহির তাকে বাড়ি থেকে বের করে দিতে পারে, এর আগেও একবার বের করেছে। বের করে দিলে খুবই খারাপ হবে, ফরিদার ভয়ঙ্কর কষ্ট হবে। বাসা থেকে বের করে দিলেই ফরিদার মনে হয় এই পৃথিবীতে তার আর কেউ নেই। তার যখন ইচ্ছা কোনো একটা চলন্ত ট্রাকের নিচে ঝাঁপ দিতে পারে, কিন্তু সাহসী কুলোয় না। রহমান সাহেব বাসায় ফিরলেন রাত 8টায়। ঘরে ঢুকেই শায়লার সঙ্গে দেখা। শায়লা গম্ভীর মুখে বললেন, পেছনের বারান্দায় এসো, তোমার সঙ্গে কথা আছে। রহমান সাহেবের বুক ধক করে উঠল। খারাপ কিছু কি ঘটেছে? সবার জন্য দুঃসময়। চারিদিকে খারাপ ঘটনা ঘটছে। তার বাড়িতেও যে এই ঘটনা ঘটবে, একটা বিচিত্র কিছু না। তার কোনো মেয়ের মুখে কি কেউ অ্যাসিড মেরেছে? মাইক্রোবাসে করে একদল যুবক এসে উঠিয়ে নিয়ে গেছে চিত্রাকে। রহমান সাহেবের বুক ধক ধক করছে। তিনি ক্ষীণ গলায় বললেন, কি হয়েছে? শায়লা গলা নামিয়ে বললেন, তোমার বোন বিছানা বালিশ নিয়ে গেছে। এখন থেকে নাকি আমাদের সঙ্গেই থাকবে। রহমান সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ও আচ্ছা। শায়লা বললেন, ও আচ্ছা মানে? তুমি এক্ষুনি তাকে তার বাসায় রেখে এসো। কাল আমার মেয়ের এঙ্গেজমেন্ট, এই সময় আমি বাড়িতে কোনো ঝামেলা রাখবো না। ঝামেলা কেন? অবশ্যই ঝামেলা। তোমার এই বোনকে আমার খুবই অপছন্দ। শুধু আমার না, বাড়ির সবার। সে সুযোগ পেলে জিনিসপত্র সরায়। চিত্রার মামা আমেরিকা থেকে চিত্রার জন্য ফ্লেক্সিবল কলম পাঠিয়েছিল। চিত্রার কত শখের জিনিস, সেই জিনিসটা পর্যন্ত সরিয়ে ফেললো। তোমার বোনের বাসায় যখন সেই কলম পাওয়া গেল, সে বলল চিত্রার কলমটা দেখে তার খুবই পছন্দ হয়েছিল। সে গুলশান বরানি মার্কেট ঘুরে ঘুরে অবিকল চিত্রার কলমের মতো একটা কলম কিনেছে। রহমান সাহেব বললেন, বিদেশি সব জিনিসই তো এখন দেশে পাওয়া যায়। শায়লা কঠিন গলায় বললেন, বোনের পক্ষে কোনো ওকালতি করা চলবে না।
তোমার বোনকে তুমি চেনো না, আমি হাড়ে হাড়ে চিনি। আমার মুক্ত বসানো গলার হার যে সে নিয়েছে আমি পুরোপুরি নিশ্চিত। রহমান সাহেব ক্লান্ত গলায় বললেন, ও থাকতে এসেছে কেন? সেটা তাকেই জিজ্ঞেস করো। হ্যান ত্যান নানান কথা বলছে। তার গায়ে নাকি গরম চা ফেলে দিয়েছে, বাসা থেকে বের হয়ে যেতে বলেছে, কুৎসিত গালাগালি করেছে। সেটা তাদের ব্যাপার, আমি তাতে নাক গলাবো না। তুমি তোমার গুণবতী বোনকে তাদের বাসায় রেখে এসো। তা যদি না পারো, শেরাটন হোটেলে স্যুট ভাড়া করে রেখে আসো। আমার এখানে রাখা যাবে না। আচ্ছা, দেখছি। দেখছি না, এক্ষুনি যাও, রিক্সা ডেকে নিয়ে এসো, তারপর বোনকে নিয়ে রিক্সায় ওঠো। আজকে রাতটা থাকুক, কাল সকালে আমি দিয়ে আসবো। অবশ্যই না, যাও এক্ষুনি রিক্সা আনো। রিক্সায় উঠতে উঠতে কাঁদো কাঁদো গলায় ফরিদা বলল, ভাইজান আমরা কোথায় যাচ্ছি? তোর বাসায় তোকে দিয়ে আসি, জহিরের সঙ্গে মিটমাট করে দিই। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, আবার ঝগড়া মিটেও যায়। ওই বাড়িতে যাওয়া আমার পক্ষে সম্ভব না ভাইজান। ওই বাড়ি ছাড়া কোথায় যাবি? তোমার কাছে কয়দিন থাকতে পারবো না? রহমান সাহেব চুপ করে রইলেন। ফরিদা বলল, ভাইজান তুমি বুঝতে পারছো না, বাবুর বাবা তোমাকে খুবই অপমান করবে। তুমি সহজ সরল মানুষ, তোমাকে অপমান করলে আমার খারাপ লাগবে। রহমান সাহেব বোনের পিঠে হাত রেখে নরম গলায় বললেন, আত্মীয় স্বজনের মধ্যে আবার মান অপমান কি? রাগের সময় জহির কিছু উল্টোপাল্টা কাজ করে ফেলেছে, এখন নিশ্চয়ই রাগ পড়ে গেছে। এখন সে লজ্জিত। দেখবি আমি সব ঠিক ঠিক করে দিয়ে চলে আসব। রাতে তোদের সঙ্গে ভাত খাবো, দরকার হলে রাতটা তোদের সঙ্গেই থাকবো। ভালো সময় কত থাকতে বলেছি, তুমি থাকোনি, আজই থাকবে? তুই কাঁদিস না, বেশি কাঁদা হার্টের জন্য খারাপ, হার্টে প্রেশার বাড়ে। আমি পত্রিকায় পড়েছি। তুই বরং এক কাজ কর, মনে মনে ওয়াস্তাক ফিরুল্লাহ ওয়াস্তাক ফিরুল্লাহ পড়তে থাক, এতে বিপদ কেটে যায়। আমি নিজেও পড়েছি। ফরিদা বড় ভাইয়ের কথা অনুযায়ী মনে মনে ওয়াস্তাক ফিরুল্লাহ পড়ছে এবং তার মনে হচ্ছে এতে কাজ দেবে। বাসায় গিয়ে দেখবে জহিরের রাগ পড়ে গেছে, সে ভালো মানুষের মতো বসে আছে। ফরিদাকে দেখে যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে বলবে, তাড়াতাড়ি খাবার দাও তো, খিদে লেগেছে। বাবু না খেয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম থেকে তোলো। মুরগির কোরমা রান্না করাই আছে, পোলাও রেঁধে ফেলতে হবে। ভাইজান খাবে বলেছে, তার জন্য ঝাল তরকারি একটা থাকলে ভালো হতো। ঘরে বেগুন আছে, বেগুন তেলে ভেজে দেওয়া যায়। বেগুনটা আজ অন্যরকম করে ভাজি করবে, বেগুন কুচি কুচি করে, তার সঙ্গে নারিকেল। ভাইজান রাতে থাকবে, পরিষ্কার চাদর আছে কিনা কে জানে, মনে হচ্ছে নেই। বিছানার চাদর ফরিদা নিচে ধুতে পারে না, লন্ড্রিতে ধোয়াতে হয়। লন্ড্রিতে পাঠাতে কাপড়ের সে এক জায়গায় করে রেখেছে, পাঠানো হয়নি। এরপর থেকে গেস্টরুমের জন্য এক সেট চাদর বালিশের ওয়ার তুলে রাখতে হবে। ভাইজান, কি রে? মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তোমার কেমন লাগছে? কোনো রকম লাগছে না, আমার অদ্ভুত লাগছে। মেয়েটা বড় হয়েছে, আমার কাছে মনেই হয় না। ছেলেবেলায় ও যে দাড়িওয়ালা মানুষ দেখলে কাঁদতো, এটা কি তোমার মনে আছে? না। কি আশ্চর্য, তোমার মনে থাকার তো কথা। দাড়িওয়ালা কাউকে দেখলে ও ভয় সিটিয়ে যেত, চিৎকার করে কান্না করত। তখন আমি তাকে বলতাম, দেখিস তোর বিয়ে হবে দাড়িওয়ালা বরের সঙ্গে। ভাইজান, ওর বরের কি দাড়ি আছে? আমি সাধারণ দাড়ির কথা অবশ্যই বলছি না, ফ্রেঞ্চ কাট টাইপ স্টাইলের দাড়ি। জানি না তো। সে কি, তুমি ওর বরকে একবারও দেখোনি? ওর বরের নাম কি? জানি না। সত্যি জানো না? জানতাম, এখন ভুলে গেছি। তুমি তো ভাইজান খুবই আশ্চর্য মানুষ। ও, তুমি অবশ্য আগে থেকে আশ্চর্য ছিলে, এখন যত দিন যাচ্ছে ততই বেশি আশ্চর্য মানুষ হচ্ছ। তোমাকে যে ওষুধগুলো খেতে দিয়েছিলাম সেগুলি খাচ্ছ? ও, তোমার চেহারা ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে, চেহারার মধ্যে ভিখিরি ভিখিরি ভাব এসে গেছে, মাথার সব চুল পাকা। তোমার পাশে ভাবিকে দেখলে মনে হয় ভাবি তোমার মেয়ে। তুমি চুলে কলপ দিও তো। আচ্ছা। তুমি মুখে বলবে আচ্ছা, কিন্তু আসলে দেবে না, আমি ব্যবস্থা করব। রাতে তো তুমি আমার এখানে থাকবে, আমি দোকান থেকে বাবুর বাবাকে দিয়ে একটা কলপ আনিয়ে সকালে চুলে কলপ দিয়ে দেব। আচ্ছা। ফরিদাদের ফ্ল্যাটের বাতি জ্বলছে, লোকজনের কথা শোনা যাচ্ছে। রহমান সাহেব বললেন, তোর বাসায় মনে হয় অনেক লোকজন। ফরিদা ক্ষীণ গলায় বলল, ওর বন্ধুরা এসেছে, তাস খেলছে। ফরিদা কিছুটা নিশ্চিন্ত বোধ করছে, বন্ধুদের সামনে জহির নিশ্চয়ই খুব খারাপ ব্যবহার করবে না। তাছাড়া সঙ্গে তার বড় ভাই আছে। বাবুর জন্য ফরিদার একটু চিন্তা হচ্ছে। বাবু কি বাসায় আছে, ঘুমিয়ে পড়েছে, নাকি জহির বাবুকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে? ফরিদা ভয়ে ভয়ে কলিং বেল টিপল, একবার দুবার তিনবার। চতুর্থবার কলিং বেল টিপতেই জহির বেরিয়ে এলো। তার পরনে লুঙ্গি,
খালি গা। ফরিদার বুক ধক করে উঠল। জহির মদ খেয়েছে, তার চোখ লাল। মদ খেলেই জহিরের চোখ লাল হয়ে যায়, ঠোঁট ফুলে ওঠে। নেশাগ্রস্ত মানুষ কোনো কিছুরই ধার ধারে না। সে কি করবে কে জানে। নোংরা গালিগালাজ না করলেই হয়। বস্তির লোকেরা যে ভঙ্গিতে বলে, তোর মাকে এই করিস, সেও ঠিক তাই বলে। তাদের চেয়েও খারাপভাবে বলে। ফরিদার হাত পা কাঁপতে লাগলো। জহির কিছুক্ষণ স্ত্রীর দিকে তাকিয়ে থেকে রহমান সাহেবের দিকে তাকালো। থমথমে গলায় বলল, ভাইজান, আপনি এই মহিলাকে এখানে নিয়ে এসেছেন কেন? রহমান সাহেব থতমত খেয়ে গেলেন। জহির বলল, এই মহিলাকে আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে 3 তালাক বলেছি। সে এটা আপনাকে বলে নাই? রহমান সাহেব কি বলবেন বুঝতে পারছেন না। তার সব চিন্তা ভাবনা এলোমেলো হয়ে যাচ্ছে। জহির বললেন, একে নিয়ে আপনি চলে যান। যদি না যান তাহলে আপনার সামনেই মহিলার এক লাথি মেরে তাকে সিঁড়িতে ফেলে দেব। রহমান সাহেব কাঁদো কাঁদো গলায় বললেন, জহির, এইসব তুমি কি বলছো? যা সত্যি তাই বলেছি। এক্ষুনি একে নিয়ে বিদায় হন। রাগের মাথায় তালাক বলে তালাক হয় না। আপনি কি এতক্ষণে বললাম আমি ঠান্ডা মাথায় বলেছি। অনেক বিচার বিবেচনা করেছি। এখন আপনি যান, নয়তো বোনের কারণে আপনি অপমান হবেন। জহির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। রহমান সাহেব কি করবেন বুঝতে পারছেন না। ফরিদাকে নিয়ে নিজের বাড়িতে ফেরাও যাবে না। আত্মীয় স্বজন এমন কেউ নেই যার বাড়িতে তাকে নিয়ে ঢুকবেন। ফরিদা নিঃশব্দে কাঁদছে। রহমান সাহেবের খুবই মায়া লাগছে। ফরিদা বলল, ভাইজান, এখন কি করব? রহমান সাহেব বললেন, বুঝতে পারছি না। তোমার কাছে কি টাকা আছে ভাইজান? আমাকে একটা হোটেলে নিয়ে যাও, রাতটা কাটুক। 70 টাকা আছে। তাহলে চলো কমলাপুর স্টেশনে যাই, রেল স্টেশনে রাতটা কাটাই। আচ্ছা আচ্ছা বলে রহমান সাহেব সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। ফরিদা বলল, কোথায় যাচ্ছ? রহমান সাহেব বললেন তিনি 1 প্যাকেট সিগারেট কিনে আনতে যাচ্ছেন। আমার খুব পানি পিপাসা পেয়েছে। ভাইজান, 1 বোতল পানি নিয়ে এসো। গলা কেমন যেন শুকিয়ে আসছে। আচ্ছা, পানিও নিয়ে আসবো। রহমান সাহেব সিগারেট কিনলেন, বড় 1 বোতল পানি কিনলেন, ফ্রিজের ঠান্ডা পানি। তারপর হাঁটতে শুরু করলেন নিজের বাড়ির দিকে। বোনের কাছে ফিরে যেতে ইচ্ছে করছে না। খালি পেটে সিগারেট খাওয়ার জন্য তার সামান্য মাথা ঘুরছে, বমি বমি আসছে। তিনি পানির বোতলের মুখ খুলে বোতলের পানির অর্ধেকটা একটানে শেষ করে ফেললেন। বমি ভাব আরও বাড়ল, তৃষ্ণা মিটল না। তিনি রাস্তার পাশে বসে বমি করলেন। আগামীকাল মেয়ের এঙ্গেজমেন্ট। সব খাবার দাবারই আসছে বাইরে থেকে। ঘরের কোনো আইটেম না থাকলে খারাপ দেখা যায় বলেই শায়লা কাউনের চালের পায়েস বসিয়েছেন। রান্নাবান্নার ঝামেলা আগের রাতেই মিটিয়ে ফেলতে চান। আগামীকাল তিনি রান্নাঘরে ঢুকবেন না। তিনি চিত্রাকে এনে পাশে বসিয়েছেন। চিত্রার দায়িত্ব হলো মাঝে মাঝে চামচ দিয়ে পায়েস নেড়ে দেওয়া, পায়েস যেন ধরে না যায়। শায়লা মেয়েকে দিয়ে এই কাজটা ইচ্ছা করেই করাচ্ছেন, যাতে বরপক্ষের সামনে বলতে পারেন পায়েস রেঁধেছে চিত্রা। প্রসঙ্গ ছাড়া অবশ্য কথাটা বলা যাবে না। প্রসঙ্গ উঠলে তবেই বলতে হবে। বরপক্ষের কেউ যদি পায়েস মুখে দিয়ে বলে, বাহ, খেতে তো অনেক ভালো হয়েছে, তাহলেই তিনি বলবেন পায়েস রেঁধেছে চিত্রা। চিত্রা বলল, মা, ফুপুকে এত রাতে ফেরত পাঠানোটা ঠিক হয়নি। বেচারি বিপদে পড়ে তার ভাইয়ের কাছে এসেছে। আমার নিজের কোনো ভাই নেই। তারপরেও আমি বুঝতে পারছি যে কোনো বোনের অধিকার থাকলে বিপদে পড়লে তার ভাইয়ের কাছে অবশ্যই আসা যায়। শায়লা বিরক্ত মুখে বললেন, এইসব সাজানো বিপদ। 2 দিন পর পর বিপদের কথা বলে উপস্থিত হয়। যখন চলে যায় তখন দেখা যায় আমার গলার হার নেই, তোর কানের দুল নেই। এই যন্ত্রণা আমার আর সহ্য হয় না। তার চেয়েও বড় কথা, তোর ফুপু যদি থেকে যায়, এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে উল্টাপাল্টা কথা বলে সর্বনাশ করে দেবে।